নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরা নিয়ে আমাদের চতুর্থ ক্লাস। প্রথম ক্লাসে আমরা ত্রিপুরার প্রাচীন ইতিহাস সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা 1 থেকে 50 পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছি। তৃতীয় ক্লাসে আমরা 51 থেকে 100 পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজকে চতুর্থ ক্লাসে আমরা 101 থেকে 150 অর্থাৎ 101 থেকে 150 পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরা থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওটি দেখোনি, আমি অনুরোধ করব সবাইকে তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা তোমরা দেখবে, তাহলে সবগুলো বিষয় তোমাদের পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। কোশ্চেন নাম্বার 101, মাণিক্য উপাধি লাভের আগে ত্রিপুরার রাজাদের প্রচলিত উপাধি কী ছিল? ফা উপাধি ছিল। ঠিক আছে, ফা উপাধি ছিল, পরে মাণিক্য উপাধি গ্রহণ করেছেন রাজারা। তারপরে কোশ্চেন নাম্বার 102, রাজমালাতে ত্রিপুরার রাজাদের মোট কতজনের নাম উল্লেখ আছে? আমি পড়িয়েছি প্রথম ক্লাসের যে ভিডিওটা ছিল সেটা তোমরা দেখতে পারো, সেটা দেখলে সেখানে দেখতে পাবে যে আমি সবগুলো বিশদভাবে পড়িয়েছি। 184 জন রাজার কথা উল্লেখ আছে সেখানে। তারপরের কোশ্চেন নাম্বার 103, ধর্মসাগর দিঘি, যেটা বর্তমানে কুমিল্লায় অবস্থিত, ধর্মসাগর দিঘি কোন রাজার আমলে খনন করা হয়? ধন্যমাণিক্য। ঠিক আছে, ধন্যমাণিক্যর আমলে এটা খনন করা হয়েছিল এবং এটা বর্তমান বাংলাদেশের কুমিল্লায় সেই দিঘিটা অবস্থিত। তারপরে 104, বীরচন্দ্র মাণিক্য কত সালে দাসপ্রথা বিলুপ্ত করেন? 1877 সালে। 1877 সালে বীরচন্দ্র মাণিক্য প্রথম দাসপ্রথা কী করেন? বিলুপ্ত করেন। 105, মুঘল সাম্রাজ্যের শাসকেরা ত্রিপুরাকে কী নামে ডাকত? রুশনাবাদ। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের শাসকরা ছিল, তারা ত্রিপুরাকে রুশনাবাদ নামে ডাকত। উদয়পুর থেকে পুরাতন আগরতলা রাজধানী স্থানান্তরের সময় রাজা কে ছিলেন? কৃষ্ণমাণিক্য। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, যে উদয়পুর থেকে পুরাতন আগরতলায় রাজধানী স্থানান্তরের সময় ত্রিপুরার রাজা ছিলেন কৃষ্ণমাণিক্য। তারপরের কোশ্চেন নাম্বার 107, পুরাতন আগরতলার বিখ্যাত চতুর্দশ দেবতার মন্দির কত সালে তৈরি হয়? 1761 সালে। কত সালে? 1761 সালে চতুর্দশ দেবতার মন্দির তৈরি হয়। তারপরের কোশ্চেন নাম্বার 108 বা 108, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরায় আসেন কত সালে? 1900 সালে। ঠিক আছে, প্রথম কত সালে ত্রিপুরায় আসেন? 1900 সালে প্রথম ত্রিপুরায় আসেন। কোশ্চেন নাম্বার 109, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে ত্রিপুরার রাজ পরিবারের পটভূমি ব্যবহৃত হয়েছে? রাজস্বী উপন্যাসে। রাজস্বী উপন্যাসের মধ্যে রাজ পরিবারের পটভূমি বর্ণিত বা ব্যবহৃত হয়েছে। তারপরের কোশ্চেন নাম্বার 110, ত্রিপুরার প্রথম বিমানবন্দর এমবিবি বিমানবন্দর, মানে বর্তমানে এমবিবি বিমানবন্দর, কে তৈরি করেছেন? বীর বিক্রম কিশোর মাণিক্য। পূর্বের নাম ছিল সিঙ্গারবিল, আর এখন বীর বিক্রম, মানে কী তৈরি করেছেন এটা? সিঙ্গারবিল বা বর্তমানে এমবিবি বিমানবন্দর, বীর বিক্রম কিশোর মাণিক্য। তারপরের ত্রিপুরা সংযুক্তি চুক্তির সময় ত্রিপুরার নাবালক রাজা কে ছিলেন? কিরিট বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, পড়িয়েছি প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস দেখবে ভালো করে, বারবারও বলছি, যারা ফার্স্ট ক্লাস দেখলে সম্পূর্ণ একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তারপরের ত্রিপুরা কবে পার্ট সি রাজ্য হিসেবে ভারতে অন্তর্ভুক্ত হয়? 1949 সালের 15 অক্টোবর। ভেরি ইম্পর্টেন্ট, প্রথম পার্ট সি হিসাবে, তারপর কেন্দ্রশাসিত অঞ্চল, তারপরে পূর্ণরাজ্যের মর্যাদা। এই যে এখানে দ্বিতীয় তারপরে ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? 1 নভেম্বর 1956-এ। বীর বিক্রম কলেজ, তারপরের বীর বিক্রম কলেজ বা এমবিবি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। 1947 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরের নীরমহল নির্মাণ করতে কত বছর সময় লেগেছিল? প্রায় 8 বছর সময় লেগেছিল। 1921 সাল থেকে 1930 সাল অবধি প্রায় 8 বছরের মতো সময় লেগেছিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 116, চতুর্দশ দেবতার পূজা মূলত কোন রাজার সময় থেকে প্রচলিত? ত্রিলোচন। চতুর্দশ দেবতার পূজাটা ত্রিলোচনের সময় থেকে, রাজা ত্রিলোচনের সময় থেকে সেটা প্রচলিত। তারপরের
উদয়পুরে গুণবতী মন্দির কে নির্মাণ করেন? গোবিন্দমাণিক্য। উদয়পুরে গুণবতী মন্দির কে নির্মাণ করেন? গোবিন্দমাণিক্য। ত্রিপুরার কোন রাজা নিজেকে চিত্রশিল্পী ও সঙ্গীতজ্ঞ হিসাবে পরিচিত করেন? বীরেন্দ্র কিশোর মাণিক্য। বীরেন্দ্র কিশোর মাণিক্য একজন ভালো চিত্রশিল্পী ছিলেন এবং ভীষণ ভালো সঙ্গীত পরিবেশন করতেন তিনি, বীরেন্দ্র কিশোর মাণিক্য। তারপরের কোশ্চেন, রত্নমাণিক্যের প্রথম রাজধানী কোথায় ছিল? রত্নমাণিক্য যখন ছিল ত্রিপুরার রাজধানী ছিল উদয়পুরে। ঠিক আছে। তারপরের কোশ্চেন, রানীর বাজারের মন্দির কে নির্মাণ করেন? জগৎমাণিক্য। তারপরের কোশ্চেন, এগুলো জাস্ট দেখে রাখবে। তারপরের কোশ্চেন নাম্বার 121, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ত্রিপুরার দীর্ঘতম নদী, এখানে বৃহত্তম, একটু ঠিক করে নেবে এটা। ত্রিপুরার যদি বৃহত্তম নদী বলা হয়, যদি ত্রিপুরার বৃহত্তম নদী তাহলে হবে গোমতী নদী। ঠিক আছে। আর যদি দীর্ঘতম বলা হয়, দীর্ঘতম বললে হবে মনু নদী। মনু নদী। ঠিক আছে, একটু ক্লিয়ার, একটু ঠিক করে নেবে, এটা এখানে ভুল আছে। বৃহত্তম নদী হচ্ছে গোমতী নদী, দীর্ঘতম নদী হচ্ছে মনু নদী। তারপরের কোশ্চেন, ত্রিপুরার প্রশাসনিক জেলাগুলির সংখ্যা কবে 8 করা হয়? মানে প্রথম ছিল 4টি, ত্রিপুরাতে জেলা কয়টি ছিল? প্রথম 4টি ছিল, 4টি ছিল। 2014 সালের পরে জেলা হয়েছে 8টি। পশ্চিম ত্রিপুরা জেলার সদর শহর আগরতলা, আমরা জানি এটা। ত্রিপুরার একমাত্র জাতীয় উদ্যান রাজবাড়ী জাতীয় উদ্যান। ত্রিপুরার রাজ্য ফুল আমরা পড়েছি নাগেশ্বর। ত্রিপুরার দীর্ঘতম জাতীয় সড়ক NH8, আগে ছিল ন্যাশনাল হাইওয়ে 44, এখন নেই, এখন হচ্ছে NH, এখন হয়েছে NH8। ঠিক আছে, এগুলো আমরা আগে আলোচনা করেছি, আগেও কোশ্চেনগুলো ছিল। তারপরের কোশ্চেন, ত্রিপুরার একটি প্রধান বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম সিপাহীজলা, সবাই জানি, সবাই চিনি। ত্রিপুরার কোন নদী ডম্বুর বাঁধ বা জলাধার তৈরি করা হয়েছে? গোমতী নদীতে। ঠিক আছে। তারপরের কোশ্চেন, উত্তর ত্রিপুরা জেলার সদর শহর কোনটি? ধর্মনগর। উত্তর ত্রিপুরা জেলার সদর কোনটায়? উত্তর ত্রিপুরা জেলার সদর হচ্ছে ধর্মনগরে। ত্রিপুরার কোন পর্বতশ্রেণী আসাম ও মিজোরাম সীমানা নির্দেশ করে? এখানে জাম্পুই উঠেছে, এটা হবে জম্পুই। এটা ঠিক করে নাও, এটা হবে জম্পুই। ঠিক আছে, এটা আসাম এবং মিজোরামের সীমানা, আসাম এবং মিজোরামের সাথে কিন্তু জম্পুই পাহাড় নির্দেশ করে, মানে সাথেই অবস্থিত। এবং জম্পুই পাহাড় থেকে মিজোরাম কিন্তু দেখা যায়, একদম সাথেই মিজোরাম। তারপরের কোশ্চেন, TTAADC ত্রিপুরার মোট ভূমির কত শতাংশ? এটা আগেও আমরা পড়েছি, 70%। ত্রিপুরা বাংলাদেশের সাথে কয়টি জেলার সীমানা ভাগ করে? 4টি। কী কী থাকে দেখো, দক্ষিণ ত্রিপুরার সীমানা আছে বাংলাদেশের সাথে, সিপাহীজলা আছে, পশ্চিম ত্রিপুরা আছে, উত্তর ত্রিপুরা আছে। এই 4টি জেলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এই 4টি জেলা কিন্তু বাংলাদেশের সাথে মানে সীমানা ভাগ করেছে। তারপরে কোশ্চেন, ত্রিপুরার জলবায়ু কী প্রকৃতির? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার জলবায়ু মৌসুমি জলবায়ু। ঠিক আছে। 18মোড়া পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম? শৈলেশ্বরী। 18মোড়া পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম শৈলেশ্বরী। ঠিক আছে, এটা ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেন, ত্রিপুরার রাজ্য পশু? ফায়ার স্লিপ মাঙ্কি বা চশমা পরা হনুমান বা চশমা বানর আমরা যেটাকে বলি। তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন জনজাতি বিজু উৎসব পালন করে? চাকমা। চাকমা জনজাতিরা বিজু উৎসব পালন করে। ত্রিপুরার বৃক্ষ, রাজবৃক্ষ আগর বা জাতীয় গাছ, এটা আমরা রাজবৃক্ষ বা জাতীয় গাছও বলতে পারি। ত্রিপুরার জাতীয় গাছ নাম কি? আগর। তারপরে হোজাগিরি নৃত্য ব্যবহৃত প্রধান বাদ্যযন্ত্রের নাম কি? কেয়ার বা কেরং। ঠিক আছে, যেটা বাঁশের তৈরি বাদ্যযন্ত্র, কেয়ার বা কেরং, যেটা বাঁশ দিয়ে বানানো হয়। তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন জনজাতিকে জঙ্গলবাসী বলা হয়? হালাম। হালাম জনজাতিকে জঙ্গলবাসী বলা হয়। ঠিক আছে। তারপরের কোশ্চেন নাম্বার 140, ত্রিপুরার কোন শিল্পে ভারত সরকার জিআই ট্যাগ দিয়েছে? রিসা। হ্যাঁ, 2024 দিয়েছে, একদম কারেন্ট। 2024 কিন্তু এই রিসাকে ভারত সরকার জিআই ট্যাগ দিয়েছে। তারপরের কোশ্চেন, ত্রিপুরার ঐতিহ্যবাহী খাদ্যকে কী বলা হয়? মুইবুরক। এটা আমরা আগেও পড়েছি, এখন আবার দিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার ঐতিহ্যবাহী খাদ্য হচ্ছে মুইবুরক। তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন জনজাতি সম্প্রদায় নিজেদের মগ বলে পরিচয় দেন? মারমা। মারমা জনজাতিরা নিজেদের মগ বলে পরিচয় দেন। 2011 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার 87.22%। পর্বে এটা আগেও পড়েছি আমরা। ভারতের রাবার উৎপাদনে ত্রিপুরার স্থান কত? দ্বিতীয়। এটা বর্তমানে কিন্তু প্রথম।
ঠিক আছে, বর্তমানে ফার্স্ট কেরলকে আমরা পিছিয়ে দিয়ে আমরা এখন প্রথম স্থান দখল করেছি। তারপরের কোশ্চেন, আগরতলার কাছে কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির নিদর্শন বহন করে? পিলাক, এটা পিলাক হবে, পিলক না, পিলাক। হ্যাঁ, তারপরে ত্রিপুরার একমাত্র যাযাবর উপজাতি রিয়াং, যাযাবর উপজাতি হচ্ছে রিয়াং। ককবরক ভাষা সরকারি স্বীকৃতি লাভ করে কত সালে? 1979-এ। 1979-এ ককবরক ভাষা কিন্তু জাতীয় সরকারি স্বীকৃতি লাভ করে। তারপরের কোশ্চেন আমরা পড়ব কোশ্চেন নাম্বার 148। ত্রিপুরার কোন জনজাতির সমাজে রাইসারা প্রথা প্রচলিত? ত্রিপুরীদের মধ্যে। তারপরের কোশ্চেন 149, ত্রিপুরার কোন জনজাতিরা নিজেদের ক্ষত্রিয় বলে দাবি করেন? জমাতিয়া, এটা জামাতিয়া না, এটা জমাতিয়া হবে। জমাতিয়ারা নিজেদেরকে ক্ষত্রিয় বলে দাবি করেন। কেয়ার পূজা কাদের দ্বারা শুরু হয়েছিল? ত্রিপুরার রাজ পরিবার দ্বারা। ঠিক আছে, এটা কেয়ার না, এটা হবে কেয়ার। কেয়ার পূজা কাদের দ্বারা শুরু হয়েছিল? ত্রিপুরার রাজ পরিবারদের দ্বারা কিন্তু শুরু হয়েছিল। তো আমরা আজকে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা কমপ্লিট করেছি। সবগুলো তোমরা দেখে নেবে, এগুলো কিন্তু একদম দেখে দেখে বাছাই করে করে প্রাচীন ত্রিপুরার ইতিহাস থেকে এই প্রশ্নগুলো আমি বাছাই করে তোমাদেরকে দিয়েছি। তো তোমরা এগুলো ভালো করে পড়বে, শিখে রাখবে, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। এই পিডিএফটা কিন্তু ক্লাস শেষে, যখন সবগুলো কোশ্চেন আনসার মানে প্রশ্নপত্র আমরা শেষ করব, শেষে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা পরীক্ষার জন্য অনেক কাজে আসবে ততদিন অবধি। আর আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করছি না, আগামী আমরা একটা ক্লাস করবো, আর শুধু একটা ক্লাসে বাকি 50টা কোশ্চেন আমরা আলোচনা করব। তারপরে আমাদের ত্রিপুরার যে প্রাচীন ইতিহাস, অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরা আছে, সেটা আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।